আমাদের সেই কৃষি প্রধান বাংলাদেশের সম্মানিত কৃষক ভাইদের মাঝে সার বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি ৫ নং ওয়ার্ডের সভাপতি জনাব জাকির ভাই এবং ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি সহ সভাপতি সহ আজকের প্রোগ্রামের উপজেলার সম্মানিত আমির মাওলানা ইসহাক ভাই, রফিকুল ইসলাম ভাই, আমার ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি লিমন হোসেন ভাই সহ কনকদি ইউনিয়নের সংগ্রামী আমির আলেমদ্দিন জনাব মাওলানা আব্দুল করিম সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপস্থিত পিতৃ সমতুল্য ওলামায়ে কেরাম, আমার সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা এবং সম্মানিত কৃষক ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা তার অনুগ্রহে, তার দয়ায়, তার কৃপায়, তার মেহেরবানিতে আমরা কিছু ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। এই জন্য সবাই অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের কৃষি প্রধান বাংলাদেশ, আমরা যত কিছুই করি না কেন, যদি আমাদের এই কৃষক ভাইয়েরা জমিতে চাষ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের রাষ্ট্র চলবে না, বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, রাষ্ট্র চলবে না। সুতরাং আজকের যে সম্মানিত কৃষক ভাইয়েরা কষ্ট করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে জোকের কামড় খেয়ে, পোকের কামড় খেয়ে আপনারা আমাদের এই খাদ্য সরবরাহের যোগান দেন, আমরা তাদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানাই এবং এই কাজে যত সীমাবদ্ধতায় থাকুক আমি আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আমিও একজন কৃষক পরিবারের ছেলে, আমি কৃষিকাজে অংশগ্রহণ করার পারিবারিকভাবে সুযোগ পেয়েছি। আমার বাবা একটা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। ওই অবস্থাতেও আমরা আমাদের বাবার সাথে এই কৃষি খেতে গিয়ে আমরা ডাল তুলেছি, আমরা ধান কেটেছি, আমরা ধানের যে নিচের ভাগ নাড়া বলে যেটাকে, আমরা নাড়া কেটেছি এবং আমরা কলই শাক যেটাকে, সেই কলই তুলেছি, আমরা মুগ ডাল তুলেছি, আমরা মরিচ তুলেছি, আমরা মরিচ, কাঁচামরিচের জন্য আমরা চারা লাগিয়েছি। এই কাজগুলো আমাদের বাবাদের সাথে, আমাদের চাচা প্রতিবেশী যারা, তাদের সাথে এই কাজগুলো আমরা করেছি এবং তখন থেকে উপলব্ধি করেছি এই কাজগুলো খুব সহজ কাজ না, এই কাজগুলো কঠিন কাজ। আমরা যখন আগাছা উৎপাটন করার জন্য ক্ষেত থেকে আগাছা দমন করেন না আপনারা, আমরা যখন আগাছা তোলার জন্য খেতে যেতাম, আমাদের চাচারা বলতো, আমাদের কৃষি খেতে যারা সহযোগিতা করতো সম্মানিত চাচারা, তারা বলতো যে বাবা তুমি তো যেই পরিমাণে আগাছা তোলো তার চেয়ে ফসল তুলে ফেলাও বেশি। কারণ আগাছা তুলতে কৌশল লাগে, ধৈর্য লাগে এবং মনোযোগ লাগে। আমাদের ধৈর্যও ছিল না, মনোযোগও ছিল না, কষ্ট করারও মানসিকতা, কত তাড়াতাড়ি শেষ করে ওখান থেকে এসে ফুটবল খেলবো, এটা ছিল হলো টেনশন। যার কারণে যত না আগাছা তুলতাম তার চেয়ে ফসল তুলতাম বেশি। তখন চাচারা বলতো তুমি আসছো, কাজ করছো, বাস হয়েছে, তুমি এবার যাও। কিন্তু তাদের কষ্টটা বোঝার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি তাদের যোগ পায়ে লেগে আছে। আমি বলতাম চাচা পায়ে যোগ লেগে আছে, ছুটান। বলছে যে চাচা ওই যোগ যদি ছুটাইতে যায়, ওই যোগ ছুটাইতেই টাইম শেষ হয়ে যাবে, আগাছা আর তোলা হবে না। এমন হয়েছে যোগ খেয়ে পড়ে গেছে, ওদিকে খেয়াল করার সুযোগ পায় নাই। এই যে যারা কৃষক পরিবার হিসাবে কৃষি খেতে অফুরন্ত এবং অবিরাম কষ্ট করে, আমি বলবো যে আপনারা শুধু ঘাম দেন না, আপনারা আপনাদের শরীরে রক্ত দিয়া এই জমিনকে আপনারা ফসল ফলানোর উপযুক্ত করেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট কবুল করুন। আপনাদের এই কষ্টের বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদের খাদ্যের সংকট আমরা পূরণ করে দিন। এবং আমি আপনাদের প্রতি অনুরোধ করব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক বিষয় সহযোগিতা করছে, কিন্তু সেই ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা আমি বর্তমান সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা যে সার আপনাদেরকে দিচ্ছি, এই সার কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও তাদের পক্ষ থেকে বরাদ্দ দিলে আমাদের খাদ্য সামগ্রীর যে ঘাটতি বা যেটা আমাদের আরও বেশি চাহিদা করে পূরণ করে আমরা দেশের বাইরেও এটা আমরা রপ্তানি করতে পারি।
আমি আশা করব সরকার এই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে। আমি অনেক জায়গায় শুনেছি কৃষকগণ তাদের কৃষি উপকরণ কিনতে কিনতে কৃষি খেতে গিয়ে যতক্ষণে ধান ফলায় ততক্ষণে যা খরচ হয়ে যায় তার চেয়ে ধান বিক্রির দাম কম। ওই যে আগে আমরা শুনতাম এক বস্তা ধান নিয়ে তারপরে এক ব্যাগ টাকা নিয়ে আসা যেত, আর এখন এক বস্তা ধান নিয়েও এক পকেটে টাকা নিয়ে আসা যায় না। এই যে উপকরণের দাম বৃদ্ধি করার কারণে আমি অনেক জায়গায় আমার নিজের পরিবারে আমি দেখেছি এখন জমি আর কেউ খুব সহসা চাষ করতে চায় না, কারণ যেই পরিমাণ খরচ হয় এই পরিমাণ খরচ দেওয়ার পরে পরিশ্রম করার পরে যে ফসল আমাদের উৎপন্ন হয় এই ফসল বিক্রিটা করে সমান সমানও অনেক সময় থাকা যায় না। এই জন্য এখন জমি প্রায় সবাই ছেড়ে দিচ্ছে। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাউফলের মতো জায়গায় আমি বিভিন্ন জায়গায় এখন সাইনবোর্ড লাগাতে দেখি, সেখানে বলা হচ্ছে প্লট বিক্রি করা হচ্ছে। এটা ভয়ঙ্কর কথাই বলবো, কারণ ভয়ঙ্কর হচ্ছে গ্রামের মতো এরকম বাউফলের জায়গায় যদি এখন প্লট বিক্রি করা শুরু হয়, ভবিষ্যতে আমাদের শুধু থাকার জায়গা থাকবে, খাওয়ার আর কোনো বিষয় থাকবে না। আপনি দেখেন যে কোনো কাজ নাই, ঢাকায় থাকে, বিদেশ থাকে, কাতার থাকে, সৌদি আরব থাকে, কেউ থাকে না। 3 তলা একটা বিল্ডিং উঠে রেখে দিয়েছে, বিরাট ব্যারিকেড দিয়া। কার বাড়ি? অমুক হাওলাদার সাহেবের বাড়ি। ওই হাওলাদার সাহেবের কেউ ওখানে থাকে না। তাইলে এই জায়গাটা নষ্ট হলো কেন? শুধুমাত্র একটা সুনামের জন্য, শুধু একটা খ্যাতি অর্জন করার জন্য, শুধু একটা গর্ব করার জন্য, শুধু একটা অহংকার প্রদর্শন করার জন্য এরকম একটা বাড়ি উঠাইয়া আমার জমি নষ্ট করার কি দরকার আছে ভাই? এই কাজ আমাদের বাউফলে আছে না নাই? আমি কি এটা বানাই বলতেছি না বাস্তবতা আছে? আমি আশা করব আমার বাউফলবাসী আপনারা জমির প্রতি আরো যত্নবান হবেন। এক জমিতে আরো কয়বার ফসল ফলানো যায় সে ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে। এক ফসল শুধু নয়, ফসলও ফলাইতে হবে, ওখানে মাছ চাষ করতে হবে, মাছ চাষ করতে হবে, ফসল ফলাইতে হবে, আবার ওখানে বৃক্ষরোপণ করে ওখানকার বৃক্ষ দিয়ে আমাদের এই দেশ এবং জাতি উন্নয়নে আমাদের ভূমিকা পালন করতে হবে। এক জমিতে কমপক্ষে 2 বার না 3 বার না 4 বার পর্যন্ত ফসল ফলানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া এখন আমাদের বাংলাদেশের যারা বিজ্ঞানী আছেন তারা ইতিমধ্যে আবিষ্কার করেছেন। কিন্তু সরকারের প্রণোদনা না পাওয়ার কারণে, সরকারের সামগ্রিক সহযোগিতা না থাকার কারণে, আমাদের কৃষকগণের যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে এই সমস্ত কিছু শিক্ষিত লোকের মধ্যে আছে, অথচ কাজটা শিক্ষিত লোকরা করার পর আমাদের সম্মানিত কৃষক ভাইদের কাছে যদি পৌঁছানো না যায় তাহলে এই প্রক্রিয়া, এই উদ্ভাবন তেমন কোনো কাজে লাগবে না। আমি একটা কথা আপনাদের বলি, এক সময় আমাদের মানুষ ছিল, তখন আমাদের পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা হইতো। আমরা তখন বলতাম, আমার ঘরে এখন মানুষ হলো 6 জন, এক সময় যখন নাতিপুতি আরো সবাই মিলে যখন এটা 36 জনে পৌঁছে গেল, আমরা তখন বলতাম, ঘরে আলোচনা করতাম, আল্লাহ এই 6 জনের পরিবার 36 জন হয়ে গেলে এই পেয়ারা দিয়ে কেমনে সংসার চলবে? দেখেন আল্লাহর কি ফয়সালা। আগে আমরা জমিতে ফসল ফলাইতাম, এখন আমাদের ঘরের ছাদে ফসল হয় না? হয় না? ঘরের ছাদে ফসল ফলানোর ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। শুধু করে দেয় নাই, আগে আমাদের পেয়ারা একটা হাতের মধ্যে 3টা 4টা নিতে পারতাম, এখন পেয়ারার নামই হয়ে গেছে কেজি পেয়ারা। কি পেয়ারা? কেজি পেয়ারা, মানে একটাতেই 1 কেজি। এটা কে করেছেন? এই জন্য রিজিকের চিন্তা আপনি করবেন না, আল্লাহর বরাদ্দ আছে। তাহলে এই রিজিকের জন্য মানুষের পিছে ছুটবো না আল্লাহর পিছে ছুটবো? সূরা কুরাইশ ভালো করে শোনেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা দুনিয়ার মানুষের গোলামি করো না, তোমরা কাবার মালিক যিনি, কাবা ঘরের যিনি মালিক, কাবা ঘরের যিনি রব, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, মক্কার কাবার যিনি মালিক তার ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো। আল্লাযী আত'আমাহুম, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, ওয়া আত'আমাহুম মিন জু, তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এটা চিফ অ্যাডভাইজারের ঘোষণা, উপদেষ্টা। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা সত্য। ওয়া আমানাহুম মিন খাউফ,
যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, আল্লাহ এবার বলছেন তোমাদেরকে আমি আর একটা কথা বলছি, তোমাদের সমস্ত ভয় ভীতি উদ্বেগ উৎকণ্ঠা চাঁদা সন্ত্রাস সব কিছু থেকে আমি তোমাদেরকে মুক্ত করে নিরাপত্তা প্রদান করব। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আপনাদের মাঝে আমরা সামান্য কিছু সার উপহার দেব। এই সারটুকু দিয়ে আমরা আপনাদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করতে চাই। ভালো হতো যদি এই সার আমরা খেতে গিয়ে গিয়ে কৃষক হিসেবে আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারতাম। আমরা পরিবেশগত কারণে সময়ের কারণে আপনাদেরকে কষ্ট দিয়ে এক জায়গায় দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নাই। আমি কোনো সরকারি লোক না, আমি এখানকার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কিছুই না। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। এই আজকে যারা কনকদি ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন করেছে, আপনারা কি এটা বিশ্বাস করেন যে আজকে যদি তারা এইটুকু আয়োজন করতে পারে, আপনারা যদি জামাত ইসলামকে সংসদে বঙ্গভবনে গণভবনে আমরা ক্ষমতায় পৌঁছাইতে পারি, তাহলে আমাদের এই ব্যাগের পরিমাণ ভবিষ্যতে কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আমরা কি খেতে খেতে এই কৃষির সার আমরা পাবো না ইনশাআল্লাহ? আমরা শুধু সার পাবো না, আমরা সার পাবো, আমরা বীজ পাবো, আমরা কীটনাশক পাবো। এটার জন্য আপনার কোনো দল করা লাগবে না। কিন্তু এখনো আমরা 2024-এর 5ই আগস্টের পরও আমরা শুনতে পাই অমুক দল করলে টিউন অফিস থেকে বরাদ্দ হবে, দল না করলে টিউন অফিস থেকে বরাদ্দ হবে না। আমি একটা কথা পরিষ্কার বলি, দল করতে করতে আওয়ামী লীগ কিন্তু পালাইতে বাধ্য হয়েছে। আর যেন আমরা দলবাজি না করি, এবার আমাদের টার্গেট হবে বাউফলের জনগণের কল্যাণে আমরা রাজনীতি বাউফলে প্রতিষ্ঠিত করব। বাউফলের রাজনীতি নাই, বাউফলের রাজনীতি হলো জনগণের কল্যাণ নীতি। আমাদের কৃষক ভাইদের কল্যাণ করা, আমাদের শ্রমিক ভাইদের কল্যাণ করা, আমাদের তরুণ শিক্ষিত যুবকদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, আমাদের তরুণদেরকে মাদক মুক্ত করা, অবৈধ অস্ত্র মুক্ত করা, অস্থিরতা ব্যাহাপনা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে সহযোগিতা করা, এটা হবে বাউফলের রাজনীতি। শেষ কথা, বাংলাদেশ জামাত ইসলামী 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের সাথে আমাদের 3টা মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রী পরিচালনা করেছেন। তার মধ্যে একটা মন্ত্রণালয় ছিল কৃষি মন্ত্রণালয়। ওই যুগকে বলা হয় গোল্ডেন পিরিয়ড বাংলাদেশে। কৃষিমন্ত্রী জনাব মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী এই মন্ত্রণালয় পরিচালনা করে 2 টাকার দুর্নীতি করে নাই, চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত টিকে আছে না নাই? 2 টাকার দুর্নীতি না করে যদি 3টা মন্ত্রণালয় পরিচালনা করা যায়, তাহলে একটু আগে আমার এক ভাই বলেছেন আমি দল পরিবর্তন করে আমার ব্যক্তি পরিবর্তন করতে পেরেছি। ইনশাআল্লাহ যেই জামাতে এসে আমার ব্যক্তি পরিবর্তন করতে পেরেছি, এই জামাত ইসলামী দুর্নীতি মুক্ত থেকে 3টা মন্ত্রণালয় পরিচালনা করতে পারলে আগামী দিনে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা পরিচালনা করতে পারব। আসুন, বাংলাদেশ জামাত ইসলামীকে একবার সুযোগ দিন ভাই। খেলার মাঠে কাউকে খেলতে না দিয়েই তাকে যদি আপনি অযোগ্য ঘোষণা করেন, তাকে পরাজিত ঘোষণা করেন, এটা তার প্রতি ইনসাফ না জুলুম? 53 বছর দেশ স্বাধীনের পর আমরা তো এই যে কয়টা দল আছে উল্লেখযোগ্য, তাদেরকে বারবার দেখছি না দেখি নাই? তা আপনি তাদেরকে আবার দেখবেন। পুরান বোতলে নতুন মদ দিয়ে কি লাভ? পুরান বউরে নতুন সারা পরাইয়া কি লাভ? বরং আমরা এবার নতুন কিছু দেখতে চাই। সেই জন্য এবার দেশের মানুষ স্লোগান তুলেছে, সবকিছু দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। বলেন, সবকিছু দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। আমরা ইসলামের পক্ষে একটা ভোট তো আপনাদের কাছে চাইতেই। এই কথা বললেই বলে ধর্ম নিয়ে ব্যবসা করি। তা আমরা আপনাদেরকে বলি যে আপনি ইসলামের পক্ষে ভোট চান, আপনারা তো আমরা নিষেধ করি নাই। আপনি যদি সাহস থাকে জনগণকে বলেন এবার ইসলামের ভিত্তিতে দেশ চালাইতে চাই, আপনারা তো তা বলেন না, বলেন উল্টাটা কয় যেন আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না। জনগণ তো আপনারা এটা বলে নাই, আপনি আগে এটা বললেন কেন? তার মানে সন্দেহ আছে চোরের মনে। পুলিশ আপনি এটা কেন বললেন আপনি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না? বরং আপনাদের বড় নেতা তো বলেই দিয়েছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। সম্মানিত ভাই বন্ধুগণ, কৃষক ভাইয়েরা, আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যদি দুর্নীতি মুক্ত 3টা মন্ত্রণালয় 2 জন মন্ত্রী চালাইতে পারে,
তাহলে জনগণ যদি আমাদেরকে ভালোবেসে তাদের সমর্থন দেয়, এই বাউফল সহ গোটা বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত করে করতে পারবে না? পারবে না? রাজি আছেন কারা দেখি? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মার্কাটা কি? মার্কাটা কি? ন্যায়ের মার্কা, কৃষক ভাইয়ের, শ্রমিক ভাইয়ের, বাউফলের, বাংলাদেশের মা বোনদের, তরুণের, যুবক ভাইদের, ছাত্রছাত্রীর, ইনসাফের। ইনশাআল্লাহ এবার ইনসাফের, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠার জন্য এবার দাঁড়িপাল্লাকে আমরা এবার গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই দেখি রাজি আছেন কারা দেখে একটু? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।